আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ধুমধারাক্কা কনস্টিটিউশন পড়া লাগবে, কারণ পরীক্ষা একেবারেই কাছে, আপনারা জানেন। তো অনেকেই আমি এখনো দেখতে পাচ্ছি কেমন জানি হেলে ফেলায় দিন কাটাচ্ছেন। আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার নেই, কারণ আপনাদের এটা অভ্যাস, মানুষ অভ্যাসের দাস। আর আপনারা আপনাদের এইভাবে খেলায় হেলায় হেলায় ধুলায় আপনারা এইভাবে সময় কাটাবেন, এটা আমিও জানি, আপনারাও জানেন। তো সুতরাং সেই ক্ষেত্রে কিছু বলার নেই আর কি। তো যারা একেবারেই পড়াশোনা করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে অনেক কিছু আমার বলার আছে, এবং আপনারা আমাদের উদ্দেশ্যে আপনাদের অনেক কিছু বলার থাকে, এবং আমরা সবগুলো সবসময় শুনি। তো আমি অনুরোধ জানাবো, পড়াশোনা আর একটু স্পিডে করতে হবে, বেশি করে পড়াশোনা করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম কমেন্ট করেছেন রাশেদ হুসাইন, আরও অনেকেই কমেন্ট করেছেন। গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। প্রশ্ন হচ্ছে গত ক্লাসে যে সংবিধান দিবস কবে, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে সংবিধান কখন উত্থাপন করা হয়, কখন গৃহীত হয়, এটা একটু জানাবেন। কখন গৃহীত হয় এবং কখন কার্যকর হয়, কমেন্টে জানাবেন। জানতে চাই আপনাদের মন্তব্য, দেখতে চাই আপনাদের কমেন্ট। অলরেডি অনেকেই কমেন্ট করেছেন, অনেকজনের কমেন্ট দেখতে পাচ্ছি। অলরেডি আমরা অনেকেই জয়েন করেছেন। একেবারেই দুপুরে আরামের ঘুম হারাম করে দিয়ে যারা ক্লাসে জয়েন করেছেন তাদেরকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, এবং 14তম জুডিশিয়ারির ভাইবা বোর্ডেও আপনাদেরকে ইনশাল্লাহ আমরা স্বাগত জানাবো, এবং আপনাদের জন্য ভাইবা বোর্ড অপেক্ষা করছে। ফারহান স্যার এখন এই ক্লাস শুরু করবেন। অলরেডি অনেকেই জয়েন করেছেন, আপনারা অনেকেই দেখতে পাচ্ছি। তো আপনারা কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? এমডি আনসার বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এমডি আনসার। অনেকেই কমেন্ট করেছেন। চার নভেম্বর অনেকে কমেন্ট, স্যার আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। স্যার একেবারে আমরা আস্তে আস্তে যাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে ভালো আছেন, সুস্থ আছেন। গত সেশনের পরে আজকে আমরা আবার নতুন একটা সেশনে স্টার্ট করতে যাচ্ছি। তো গত সেশনে আমরা মোটামুটি সাংবিধানিক ইতিহাস, সাংবিধানিক ক্রমবিকাশ, আমরা বলেছিলাম যে গতকালকে দুটি অন্তর্বর্তীকালীন সংবিধান আমরা পেয়েছিলাম। একটা হচ্ছে আমরা 10 এপ্রিল 1971 সালে যেটা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়েছিলাম। তারপরে হচ্ছে আপনার 11 জানুয়ারি 1972 সালে যে আপনার প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার 1972 যেটা বলেছিলাম, সেটা আমরা জানতে পেরেছিলাম। তারপরে আমরা অস্থায়ী সরকার সম্পর্কে জেনেছিলাম। অস্থায়ী সরকার কখন গঠন করা হয়, কখন শপথ গ্রহণ করে, কখন আপনার অস্থায়ী সরকার ঢাকার মধ্যে এসে ক্ষমতা গ্রহণ করে, কখন বঙ্গবন্ধুকে আপনার কারামুক্তি দেওয়া হয়, কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ছিল, কখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে অস্থায়ী শাসনতন্ত্র আদেশ জারি করে। তারপর আমরা বলেছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি হিসেবে বিচারপতি এস এম সায়েম, আবু সাদাত মোহাম্মদ সায়েমকে তিনি প্রধান বিচারপতি নিয়োগ করেছিলেন। তারপরে মন্ত্রী পরিষদের যারা সদস্যরা ছিলেন তারা সবাই মিলে আপনার আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এবং রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী তিনি এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ করেছিলেন। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার এটা করার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য কী ছিল? তিনি চেয়েছিলেন সংসদীয় গণতন্ত্র একটা এস্টাবলিশ করার জন্য, অর্থাৎ তিনি চেয়েছিলেন জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না থেকে এটা পুরোপুরি গিয়ে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা হবে, জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হয়েছিল। অর্থাৎ আমরা বলেছিলাম যে প্রাদেশিক পরিষদ নির্বাচন এবং জাতীয় পরিষদ নির্বাচন, ঠিক আছে। 300টা ছিল আপনার প্রাদেশিক পরিষদ, এবং জাতীয় পরিষদে ছিল 169, টোটাল 469 জন যারা জয়লাভ করেছিল, ঠিক আছে। তাদের নিয়ে কি করতে হবে? গণপরিষদ গঠন করতে হবে বলেছে। গণপরিষদের কাজ হবে কি? এটা দেশের জন্য স্থায়ী সংবিধান বা শাসনতন্ত্র তৈরি করা, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমরা মোটামুটি জেনেছিলাম। ইতিহাস সম্পর্কে কয়েকটা তারিখের বিষয়ে আমরা একটু জেনেছিলাম। তো আমরা বলেছিলাম যে তারা প্রথম বৈঠক বসেছিল আপনার 10 এপ্রিল তারপরে তারা একটা খসড়া করেছিল, তারপরে পরবর্তীতে এসে চূড়ান্ত রূপ দিয়েছিল 11 অক্টোবর, তারপরে 12 অক্টোবর উত্থাপিত হয়, 4 নভেম্বর গৃহীত হয়, 16 ডিসেম্বর কার্যকর হয়। এভাবে আস্তে আস্তে আমরা কী পাই? আমাদের দেশের সংবিধানগুলো পাই। তারপরে এছাড়াও আমরা সংবিধানের 11টা ভাগ সম্পর্কে দেখেছিলাম, 7টা তফসিল দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম তফসিলের মধ্যে বিশেষ করে 3rd শিডিউলের মধ্যে কে কাকে শপথ পড়াবে, এগুলো একটু আমরা দেখেছিলাম।
এবার আমরা কয়েকটা আমরা গুরুত্বপূর্ণ সংশোধনীগুলো দেখব, ঠিক আছে। গতকালকে তো সংশোধনী মোটামুটি দেখে বলেছিলাম কোন কোনগুলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আজকে আমরা একটু ইম্পর্টেন্ট সংশোধনীগুলো নিয়ে একটু সামান্য আলোচনা করব, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি প্রথম সংশোধনী যেটা আছে আমাদের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে। ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যেটা প্রথম সংশোধনী আনা হয়েছিল আপনার, এগুলো একটু তারিখ সহ মনে রাখলে ভালো হয়। 15 জুলাই, ঠিক আছে, 1973, ঠিক আছে, 1973 সালের 15 জুলাই এটা প্রথম সংশোধনী এনেছিল। তাহলে এই যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এটা হচ্ছে কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সংশোধনী এটা কেন আনা হয়েছিল? এটা মূলত আনা হয়েছিল আপনার যারা যুদ্ধাপরাধীরা ছিল, ঠিক আছে, যুদ্ধাপরাধীদের বিচার। এটা মূলত আপনার মোটো ছিল কি, এই সংবিধানের মূলত পার্সপেক্টিভ ছিল আপনার যুদ্ধাপরাধীদের কি করা, বিচার করা। কারণ আপনারা জানেন যে 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধের সময় আপনার কি ছিল, যারা গণহত্যা করেছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছিল, যারা যুদ্ধাপরাধের সাথে যারা লিপ্ত ছিল, ঠিক আছে, তো তাদেরকে আপনার বিচারের আওতায় আনার জন্য মূলত ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আনা হলো। তো অ্যামেন্ডমেন্ট আনা হলো কেন? কারণ তারা যখন আপনার এই ধরনের অপরাধগুলো করেছিল, ঠিক আছে, এই ধরনের অপরাধগুলো যখন করেছিল তখন কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা যাচ্ছিল না। আপনারা জানেন আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 35, ঠিক আছে, সাব আর্টিকেল 1, ঠিক আছে, আর্টিকেল 35 সাব আর্টিকেল 1 আছে। আর্টিকেল 35 সাব আর্টিকেল 1-এ বলা আছে যে অর্থাৎ কোনো একটা আইনকে কি করা যাবে না, রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যাবে না। অর্থাৎ দেশের মধ্যে যদি কোনো একটা কাজ যদি কোনো একটা সেটা আগে অপরাধ ছিল না, কিন্তু পরবর্তীতে এসে আপনি আইন করে সেটাকে অপরাধ হিসেবে ডিফাইন করে পরবর্তীতে কাউকে কি করতে পারবেন না, আইনের আওতায় আনা যাবে না, কাউকে শাস্তি দেওয়া যাবে না। এটা বলা হচ্ছিল 35 ঠিক আছে। তো এখন আপনার দেখা যাচ্ছে যে যারা মানবতা বিরোধী অপরাধ যুদ্ধাপরাধীরা যারা ছিল তাদের জন্য আসলে তাদেরকে যে বিচারের আওতায় আনার জন্য কোনো কি ছিল না, আইন ছিল না। প্রথম কথা হচ্ছে কোনো আইন ছিল না, কারণ এগুলো কোনো অপরাধ হিসেবে কোনো জায়গায় কী ছিল না, ডিফাইন করা ছিল না, ঠিক আছে। এখন এগুলোকে যদি আবার নতুন করে অপরাধ হিসেবে যদি ডিফাইন করতে যাই, ঠিক আছে, নতুন করে যদি অপরাধ হিসেবে যদি ডিফাইন করতে চাওয়া হয় তাহলে দেখা যাচ্ছে 35(1) আর্টিকেল 35(1) বাধা দিচ্ছে, বলা হচ্ছে যে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যাবে না। তাহলে ওইদিকে বলা হচ্ছে এদিকে আইন নাই, আবার এদিকে বলতেছে নতুন করে আইন করা যাবে না। তাহলে কি এখন যুদ্ধাপরাধীদের কি বিচার করা যাবে না? তাও সেজন্য তাহলে কি করলো, প্রথম সংশোধনী আনা হলো আমাদের দেশের বাংলা 72-এর সংশোধনী সংবিধানের মধ্যে প্রথম সংশোধনী আনা হলো 15 জুলাই 1973 সালে। এই 1973 সালের 15 জুলাই প্রথম সংশোধনী এনে আমাদের কনস্টিটিউশনের 2টা আর্টিকেল সন্নিবেশ করা হয়েছে। একটা হচ্ছে আপনার আর্টিকেল 47(3) আর একটা হচ্ছে আপনার আর্টিকেল 47(a), ঠিক আছে, অর্থাৎ অনুচ্ছেদ 47-এর উপ অনুচ্ছেদ 3 আর একটা হচ্ছে 47(ক). 47(ক) একটা কি, পুরাটাই একটা কি অনুচ্ছেদ। তাহলে এই দুইটা অনুচ্ছেদ আনা হলো, এই দুইটা অনুচ্ছেদ এনে বলা হলো যে এখানে যারা আপনার গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য যে সমস্ত অপরাধগুলো আছে, এই অপরাধের সাথে যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে যদি কোনো ফৌজদারি আওতায় আনা হয় তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কী হবে না, 35(1) এটা কী হবে না, প্রযোজ্য হবে না, ঠিক আছে। এবং তাদেরকে যদি ফৌজদারি কোনো কার্যবিধিতে যদি সোপার্দ করা হয় তাহলে সেটা অবৈধ হিসেবে কি হবে না, গণ্য করা হবে না। দ্যাট মিনস এই যে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য তারপরে সরকার কি করলো, ওই একটা আইন করেছিল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, যেটাকে আইসিটি অ্যাক্ট বলা হয়। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এই আইনটা করা হলো প্রথম। তাহলে ওই যে যুদ্ধাপরাধীদের যারা বিচার ছিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এই আইনটা করা, আইসিটি অ্যাক্ট যেটাকে বলা হয় আর কি। আইসিটি অ্যাক্ট এটা, আবার আইসিটি মানে ওইটা না, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন না, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট এটা করা হলো, ঠিক আছে। কারণ ওদেরকে আইনের আওতায় আনার জন্য, ওদের বিচার নিশ্চিত করার জন্য একটা আইন দরকার ছিল, কিন্তু আইন তো করতে পারতেছে না। কিসের জন্য? 35(1) জন্য। 35(1) কি করে দিয়েছে, বাধা সৃষ্টি করেছে। তো সেজন্য বলা হলো যে 47(3) আনলো, 41(a) আনলো। এই 41(a) যেটা আছে এখানে বলা হচ্ছে যারা এই ধরনের মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক আইনের অধীনে অন্যান্য অপরাধে যারা যুক্ত তাদের ক্ষেত্রে 35(1) এটা কি হবে না, প্রযোজ্য হবে না। আরও কয়েকটা তাদের অপ্রযোজ্যতার কথা বলা হয়েছে। ওই মানে 47(1)-এর মধ্যে বলা হলো যে তাদের ক্ষেত্রে তারা আর্টিকেল 31-এর বেনিফিট নিতে পারবে না, ঠিক আছে। আর্টিকেল 35(1), তারপরে 35(3), তারপরে আর্টিকেল 44, ঠিক আছে। এই আর্টিকেলগুলো ওই যারা মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ বা আন্তর্জাতিক আইনের অধীনে যারা যুক্ত ছিল তাদের ক্ষেত্রে এই আর্টিকেলগুলোর তারা কোনো রকম কী পাবে না, বেনিফিট পাবে না। অর্থাৎ তাদের ক্ষেত্রে এই আর্টিকেলগুলো কী হবে না, প্রযোজ্য হবে না। তাহলে এই যে রেট্রোস্পেক্টিভ ইফেক্টের কথা যেটা বলা হচ্ছে 35(1), এটা
ওদের ক্ষেত্রে কি হবে না, প্রযোজ্য হবে না। তাহলে এটা মূলত আনা হয়েছিল এটা আপনার যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য। এগুলো কিন্তু আপনার রিটেন ফরম্যাটেও আসতে পারে। এগুলো একেবারে যেহেতু বলে ফেলেছি, এগুলো প্রিলিতেও কাজে লাগতে পারে, রিটেন তো অবশ্যই লাগবে যদি আসে। ঠিক আছে, তো যাই হোক, আমরা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সম্পর্কে মোটামুটি জানলাম যে যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার জন্য মূলত কী করা হয়েছিল, এই প্রথম সংশোধনীটা আনা হয়েছিল। ঠিক আছে, পরীক্ষা যদি আসে যে প্রথম সংশোধনী আনার পেছনে আসলে প্রেক্ষাপটটা কী ছিল, উদ্দেশ্য কী ছিল, কারণ কী ছিল, ঠিক আছে, তো এটা সম্পর্কে লিখতে পারবেন। এবার আমরা চলে আসি আমরা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট। সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা একটু আমরা দেখব। সেকেন্ড অ্যামেন্ডমেন্টে জাস্ট এখানে আসলে বিশ্লেষণ করার কিছু না, জাস্ট একটু দেখে নেওয়া আর কি। অর্থাৎ সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটা আপনার আনা হয়েছিল আপনার 20 সেপ্টেম্বর, এটা ঠিক একই বছর, অর্থাৎ আপনার 20 সেপ্টেম্বর 1973, সেম বছর ওটা আপনার আনা হয়েছিল। প্রথম সংশোধনী আনা হলো আপনার 15 জুলাই, ঠিক তার 2-3 মাস পরেই কি সেপ্টেম্বর মাসে আপনার কি করা হলো, 3 মাস পরেই আপনার এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা আনা হলো। এই সেকেন্ড অ্যামেন্ডমেন্টটা এনে কি করা হলো, যে জরুরি অবস্থা, যে এমার্জেন্সি প্রভিশন যেগুলো আনা হলো, ঠিক আছে, এমার্জেন্সি প্রভিশন। তাহলে আপনার আসতে পারে, পরীক্ষার মধ্যে আসতে পারে যে এমার্জেন্সি প্রভিশন এটা ইনকর্পোরেট করা হয়েছিল। এমার্জেন্সি প্রভিশন কোথায় আছে, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 141A থেকে 141C পর্যন্ত, আর্টিকেল 141 ক থেকে 141 গ পর্যন্ত, যেটা নবম ক ভাগ, ঠিক আছে, নবম ক ভাগ যেটাকে বলে আর কি, অর্থাৎ 9A, নবম ক ভাগের বর্ণিত বিধানবলী সাপেক্ষে বলে না, যখন ওই যে বলেছিলাম জরুরি অবস্থা যখন আপনার কি হয়, কার্যকর হয়, তখন ওই আমাদের যে থার্ড ভাগ, যেটা তৃতীয় ভাগের মধ্যে যেটা কি আছে, মৌলিক অধিকারের কথা আছে, কয়েকটা মৌলিক অধিকার কি হয়ে যায়, কাট্টেল হয়ে যায়। তো এই ধরনের আপনার এমার্জেন্সি প্রভিশন আনা হয়েছিল। তারপরে হচ্ছে একটা আছে আপনার প্রিভেন্টিভ ডিটেনশন, নিবর্তনমূলক আটক, প্রিভেন্টিভ ডিটেনশন, অর্থাৎ নিবর্তনমূলক আটক যেটাকে বলা হয়। তাহলে এই দুটো বিষয় আপনার আনা হলো, এমার্জেন্সি প্রভিশন আনা হলো, নিবর্তনমূলক আটক বা প্রিভেন্টিভ ডিটেনশন যেটা আনা হলো। ঠিক আছে, আমরা প্রিভেন্টিভ ডিটেনশন সম্পর্কে আমরা কোথায় পাই, আর্টিকেল আমরা 33 এর মধ্যে পাই, তারপর আমাদের স্পেশাল পাওয়ার একটা আছে। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, তাহলে প্রথম শিডিউল আমরা দেখলাম, আমরা দ্বিতীয়টা, প্রথমটা একটু মোস্ট ইম্পর্ট্যান্ট, দ্বিতীয়টা একটু জাস্ট একটু সালটা যদি আপনি জেনে যান বা তারিখটা যদি একটু জেনে যান, যদিও তারিখ আসলে মনে রাখার আসলে অনেক বেশি কষ্ট, তারপরেও একটু কোনটার মধ্যে কোন অ্যামেন্ডমেন্টের মধ্যে কি আনা হয়েছিল বিষয়টা একটু জেনে গেলে ভালো হয়। ঠিক আছে, তো আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাব থার্ড অ্যামেন্ডমেন্ট, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, থার্ড অ্যামেন্ডমেন্ট, যদি আজকে ওই থার্ড অ্যামেন্ডমেন্টে আমার কেস আছে, কেস রেফারেন্স দিয়ে এখন আলোচনা করার এখন সময় নেই। ঠিক আছে, থার্ড অ্যামেন্ডমেন্ট যেটা এনেছিল, এটা আপনার আনা হয়েছিল 23 নভেম্বর 1974। ঠিক আছে, 23 নভেম্বর 1974। ঠিক আছে, এটা আনা হয়েছিল কেন, ওই যে মুজিব ইন্দিরা সীমানা চুক্তির সাংবিধানিক স্বীকৃতি, ওই যে আপনার যেটা মুজিব ইন্দিরা একটা চুক্তি হয়েছিল, মুজিব ইন্দিরা, ঠিক আছে, সীমানা চুক্তির সাংবিধানিক বৈধতা, তাহলে এটার পেছনে উদ্দেশ্য কি ছিল, আপনার থার্ড অ্যামেন্ডমেন্ট এটা আনার পেছনে আপনার মূলত পারপাসটা ছিল, অর্থাৎ মুজিব ইন্দিরা যে একটা সীমানা চুক্তি হয়েছিল, ঠিক আছে, 1974 সালে যেটা সীমানা চুক্তি হয়েছিল, এই চুক্তিটাকে কি দেওয়ার জন্য, সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য মূলত কি করা হয়েছিল, এই অ্যামেন্ডমেন্টটা আনা হয়েছিল। তা আপনারা জানেন একটা বিখ্যাত মামলা আছে, কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ। ঠিক আছে, এই নিয়ে আপনার কি আনা হয়েছিল, যেটা এই থার্ড অ্যামেন্ডমেন্ট, যেটা আপনার আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 2A সম্ভবত। ঠিক আছে, আমাদের যে রাষ্ট্রীয় সীমানা নিয়ে, না সরি, টু প্রজাতন্ত্রের সীমানা, আর্টিকেল 2তে, অর্থাৎ আপনার যে প্রজাতন্ত্র 2 তো রাষ্ট্রধর্ম। ঠিক আছে, আর্টিকেল 2তে মূলত আপনার কি আনা হয়েছিল, একটু সংশোধনী আনা হয়েছিল। ঠিক আছে, থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, অর্থাৎ এখানে যেটা বলা হলো কাজী মোখলেছুর রহমান বাংলাদেশ, এটা আপনার মামলা হচ্ছে 26 DLR। ঠিক আছে, 26 DLR প্লেট ডিভিশন, পেজ নাম্বার হচ্ছে আপনার 44। এটা মামলা রেফারেন্স আর কি। ঠিক আছে, এই কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ। যাই হোক, আমি কেস রেফারেন্স নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট এখানে যেটা বলা হচ্ছিল যে আপনার ওই এখন ওই মামলাটা করার ফলে একটা আপনার অর্থাৎ যেটা লোকাস স্ট্যান্ডাই যেটা হয়েছিল আর কি। ঠিক আছে, লোকাস স্ট্যান্ডাই আপনার খনন হয়েছিল, অর্থাৎ যেটা মানুষের যে একটা ওই আসা যাওয়া, অর্থাৎ দেখা যাচ্ছে যে সীমানা চুক্তিটা যখন আপনার কি করতেছিল, যখন ট্রান্সফার করতেছিল, তখন দেখা যাচ্ছিল যে কি মানুষের যে আসা যাওয়া, এখন ভারতে যেতে গেলে কি লাগতেছে, পাসপোর্ট লাগতেছে, এমন একটা সীমানা স্থান করে ফেলছে। তো ইত্যাদি অনেকগুলো বিষয় আছে, আমরা যখন কেসটা নিয়ে আবার রিটেন ফরম্যাটে আলোচনা করব তখন আমরা একটু দেখবো। জাস্ট আপনাকে এরকম আসতে পারে যে নিম্নের কোন মামলাটি তৃতীয় সংশোধনী মামলা,
তৃতীয় সংশোধনী মামলা হিসেবে পরিচিত কোনটি? আসতেই পারে, ঠিক আছে। আমরা যেটাকে বলি কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ। এই মূলত মুজিবিন্দিরা যখন চুক্তিটা করেছিল তখন এই যে সীমানা চুক্তি হয়েছিল, এই সীমানাটা এটা আসলে অবৈধ বলে কি করেছিল ঘোষণা, যে কাজী মোখলেসুর রহমান চ্যালেঞ্জ করেছিলেন, বলেছিলেন যে এই ধরনের এভাবে সীমানা এভাবে ট্রান্সফার করার কি নাই, তার কোনো কি নাই, এখতিয়ার নাই। তো তখন হাইকোর্ট বললো যে সরকার চাইলে কি করতে পারবে, সীমানা চুক্তি করতে পারবে, তবে সংবিধান কি করতে হবে, সংশোধন করতে হবে। সংবিধান সংশোধন করেই মূলত কি করা যাবে, আপনার এই সীমানাটা কি করা যাবে, অর্থাৎ সীমানাটা ট্রান্সফার করা যাবে। যেমন আমরা ওই ক্ষেত্রে পড়েছিলাম, আমরা প্রিএম্বল যখন আমরা দেখেছিলাম, প্রিএম্বল কনস্টিটিউশনের আসলে অপারেটিভ পার্ট কিনা এটা নিয়ে আপনার একটা মামলা ছিল, রে বেরোবারি ইউনিয়ন কেস একটা ছিল, ওর একটা মামলা ছিল, ওটাও আপনার মূলত কি সীমানা চুক্তি নিয়ে হয়েছিল। ভারতের জলপাইগুড়িটা আপনার কি করেছিল, পাকিস্তানের কাছে ট্রান্সফার করার একটা বিষয় ছিল, রে বেরোবারি কেস। এটাও বেরোবারি কেস হিসেবে পরিচিত, কিন্তু এটা আলাদা মামলা, এটা 1974 সালের মামলা, ঠিক আছে। 1960 সালে একটা মামলা হয়েছিল, ভারত পাকিস্তানের একটা মামলা আছে, এই রে বেরোবারি ইউনিয়ন কেস যেটাকে বলা হয়, ঠিক আছে। ভারত আর পাকিস্তানের মধ্যেও চুক্তি হয়েছিল সেম। তখন বলা হচ্ছিল যে কি ভারতের সরকার চাইলে কি করতে পারবে, সংবিধান সংশোধন করে আপনার সীমানা কি করতে পারবে, হস্তান্তর করতে পারবে, এরকম একটা বিষয় বলা হয়েছিল। তো যাই হোক, আপনারা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছেন। বেরুবারি কেসও বলা হয়, হ্যাঁ ঠিক আছে, বেরুবারি কেসও বলা হয়, বেরুবারি কেসও বলে, 3 বিঘা করিডোর কেসও বলা হয়। এটার আরও নাম আছে, কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশের আরও নাম আছে কি, বেরুবারি কেসও বলে, বেরুবারি কেস, বেরুবারি কেস হিসেবে পরিচিত। একটা বলে 3 বিঘা করিডোর কেস, 3 বিঘা করিডোর, সম্ভবত এটা করিডোর, এটা কীভাবে লেখা আমি জানি না। 3 বিঘা করিডোর কেসও বলা হয় এটাকে, ঠিক আছে। 3 বিঘা করিডোর কেস বা এরকম কিছু একটা বলা, করিডোর বা কীভাবে লেখা আমি জানি না, ঠিক আছে, এটা আমার খেয়াল নাই। তবে 3 বিঘা করিডোর কেস হিসেবেও কি পরিচিত, বা বেরুবারি কেস নামেও কি পরিচিত। তাহলে আশা করতেছি ক্লিয়ার হয়েছে বিষয়টা। অর্থাৎ এখানে যদি আসে এমসিকিউতে, যদি আসে এমসিকিউতে এভাবে আসবে আশা করি, ঠিক আছে। মুজিবিন্দিরা সীমানা চুক্তি নামে পরিচিত কোনটা, এরকম আসতেই পারে, ঠিক আছে। তাহলে থার্ড অ্যামেন্ডমেন্ট আমরা চলে গেল। এবার আমরা চলে আসবো ফোর্থ অ্যামেন্ডমেন্টে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। ফোর্থ অ্যামেন্ডমেন্ট এটা অনেকটা বিতর্কিত একটা অ্যামেন্ডমেন্টও বলা যায়, ঠিক আছে। ফোর্থ অ্যামেন্ডমেন্ট কেস যেটা আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে কি আনা হয়েছিল 25 জানুয়ারি 1975, একটু সালগুলো একটু মনে রাখবেন। 25 জানুয়ারি 1975, ঠিক আছে। এই 1975 এটা হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার পুনর্বর্তন যেটা করা হয়েছিল আর কি, ঠিক আছে। ফোর্থ অ্যামেন্ডমেন্টের যেটা বিষয় ছিল, এটার মাধ্যমে মূলত কি করা হয়েছিল, আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটাকে বলা হয়, ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। অর্থাৎ এটার মাধ্যমে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট পাই, আমরা বাকশাল পাই, বাকশাল, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, অর্থাৎ বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি। অর্থাৎ এখানে বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন, অর্থাৎ দেশের মধ্যে বহুদলীয় গণতন্ত্র না থেকে একটা একদল শাসিত সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এটার পেছনে কারণ কি ছিল, মূলত বলা হয়ে থাকে তখনকার ছিল আপনার যুদ্ধবিধ্বস্ত একটা দেশ। 1975 সালে যখন করা হলো, তখন সম্প্রতি মাত্র কি দেশটা যুদ্ধ থেকে জয়লাভ করেছে, যুদ্ধবিধ্বস্ত একটা দেশ ছিল, চারিদিকে আপনার অর্থনৈতিক খরা চলছিল, মন্দা চলছিল, সব দিকে ঝামেলার মধ্যে চলছিল, হ্যাঁ। তো তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিন্তা করলেন যে সমস্ত দলমত নির্বিশেষে সবাই একসাথে কি করবে, কাজ করবে, ঠিক আছে। যত দল আছে, যত বল আছে, সবাই একসাথে মিলে কি করবে, কাজ করবে। অর্থাৎ বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে তিনি চেয়েছিলেন যে কি একদলীয় একটা সরকার ব্যবস্থা কি করা, একদলীয় রাজনীতি কি করা, প্রবর্তন করা। তো সেই জন্য তখন তিনি প্রথম কি করলেন, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট তিনি সৃষ্টি করলেন। অর্থাৎ বাকশাল করে সমস্ত দলগুলোকে তিনি কি করেছিলেন, একত্রে নিয়েছিলেন, যাতে সবাই মিলে একসাথে কি করে কাজ করে, অর্থাৎ দেশটাকে আবার পুনর্গঠন করতে চেয়েছিলেন মূলত, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত বিষয়। এটা অনেকে সমালোচনার নিয়ে আসতে পারে, কিন্তু আপনাকে ওভাবে সমালোচনা করলে হবে না, আপনাকে জিনিসটা এভাবে কিন্তু ব্যাখ্যা করতে হবে, বলতে হবে যে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছিলেন, মূলত দেশটাকে আবার যাতে গঠন করার জন্য সব কিছু আবার ঢেলে সাজাতে চেয়েছিলেন মূলত, ঠিক আছে। যাই হোক, এগুলো আসলে বিস্তারিত লেখার সুযোগ নাই ওখানে প্রিলিতে, আপনাকে লিখতে হবে যে সেটাই আর কি। ফোর্থ অ্যামেন্ডমেন্ট ক্ষেত্রে অর্থাৎ বাকশাল আমরা পেয়েছিলাম কখন, আমরা প্রথম আমাদের কনস্টিটিউশনের কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট পাই, রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পাই আমরা ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তাহলে ফোর্থ অ্যামেন্ডমেন্ট গেল, আমরা এবার চলে আসবো ফিফথ অ্যামেন্ডমেন্ট। ফিফথটাও খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে একেবারে কনস্টিটিউশনের কলঙ্ক বলে, আমাদের 72-এর সংবিধানের কলঙ্ক বলা হয় কিন্তু কি ফিফথ অ্যামেন্ডমেন্টকে, ঠিক আছে। এই ফিফথ অ্যামেন্ডমেন্ট এটা আনা হয়েছিল আপনার 6 এপ্রিল 1979, 6 এপ্রিল 1979 সালের 6 এপ্রিল আনা হয়। তো এটা মূলত আপনার ছিল ওই আপনার 15ই আগস্ট
ওই আপনার যে 15ই আগস্ট, আগস্ট মানে হচ্ছে আপনার 15ই আগস্ট 1975 সাল থেকে শুরু করে 9 এপ্রিল 1979 সাল পর্যন্ত। ঠিক আছে, ঠিক আছে, অর্থাৎ যেটা বলা হচ্ছে 15ই আগস্ট 1975 সালে আপনার কী করলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো কী করলো, নৃশংসভাবে হত্যা করলো। তো সেনাবাহিনীরা যারা হত্যা করেছিল তারা ওই 15ই আগস্ট 1975 সাল থেকে শুরু করে আপনার 9 এপ্রিল 1979 সাল পর্যন্ত আপনার যে সমস্ত সামরিক যে সমস্ত কর্মকাণ্ড ছিল এগুলোকে বৈধতা দিয়ে দিয়েছিল। অর্থাৎ ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে কি করেছিল, ওই যে সামরিক বাহিনীতে যারা অর্থাৎ যারা খুনিরা ছিল, বঙ্গবন্ধু যারা খুনি ছিল বা সামরিক কর্মকর্তারা যারা কি করেছিল, যে এই সমস্ত খুনের সাথে কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তাদেরকে কি দিচ্ছিল, ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছিল। তাদের কাজকর্ম এগুলোকে সবগুলোকে কি বৈধতা করেছিল, যেটা আপনার খুবই ইতিহাসের মধ্যে একটা কলঙ্কিত একটা অধ্যায় বলা যায় ফিফথ অ্যামেন্ডমেন্ট। এটাকে এই ফিফথ অ্যামেন্ডমেন্ট এটাকে আমাদের কনস্টিটিউশনে কি বলা হয়, ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন, ফার্স্ট ডিস্টরশন অফ দি কনস্টিটিউশন বলা হয়। এটা এমসিকিউতে মনে হয় একবার আসছিল। ঠিক আছে, অর্থাৎ ফার্স্ট ডিস্টরশন অফ দ্য কনস্টিটিউশন বলা হয় কোনটাকে, আমাদের কনস্টিটিউশনের ফিফথ অ্যামেন্ডমেন্টকে কি বলা হয়, ফার্স্ট ডিস্টরশন বলা হয়। তো এখানের মাধ্যমে আপনার আরও কিছু বিষয় নিয়ে এসেছিল। এটার পাশাপাশি অর্থাৎ এদেরকে সামরিক কর্মকাণ্ডের বৈধতা দিয়েছিল। এটার পাশাপাশি আপনার বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করেছিল। ঠিক আছে, ধর্মনিরপেক্ষতা আমাদের যে এখন বর্তমানে রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, অর্থাৎ সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা, ওই ধর্মনিরপেক্ষতার পরিবর্তে কি আনা হয়েছিল, সর্বশক্তিমান আল্লাহর উপর, আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এটা আনা হয়েছিল। তারপরে আপনার সমাজতন্ত্রের পরিবর্তে আনা হয়েছিল কি, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে কি সমাজতন্ত্র। ঠিক আছে, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। অর্থাৎ সমাজতন্ত্রের পূর্বে কী ছিল, অর্থাৎ ফিফথ অ্যামেন্ডমেন্টে কী আনা হলো, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে সমাজতন্ত্র। তারপরে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে কী আনা হয়েছিল, এই বিষয়গুলো একটু জেনে নেবেন। তারপরে আরেকটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট আনা হয়েছিল সেটা হচ্ছে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। ঠিক আছে, ওই আপনার জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক ঐতিহাসিক কি সংগ্রাম। আমাদের যেটা 72 সংবিধানে কি ছিল, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, এটা ছিল। ঠিক আছে, এখনও আছে। কিন্তু এই যে ফিফথ অ্যামেন্ডমেন্ট এনে কি করা হলো, জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ, জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ ছিল, এটা যুদ্ধ করে দিল। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ ছিল যে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, ফিফথ অ্যামেন্ডমেন্ট এনে করে দিয়ে হলো কি, জাতীয় স্বাধীনতার জন্য কি ঐতিহাসিক যুদ্ধ। তো যুদ্ধ আর সংগ্রামের মধ্যে পার্থক্য কি, আপনার জিনিসটা বুঝতে হবে। ঠিক আছে, কারণ যুদ্ধ মানে হচ্ছে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, এই যুদ্ধ কিন্তু আপনার একটা সাডেন একটা অকারেন্স। ঠিক আছে, কিন্তু সংগ্রাম কিন্তু অনেক বছর ধরে কি করতে হয়, সংগ্রাম করতে হয়। ঠিক আছে, যদিও আমাদের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ বলা হয়, কিন্তু যুদ্ধটা কিন্তু আবার এমনি এমনি আসে নাই। সেটা একেবারে আমাদের যুদ্ধ কিন্তু বায়ান্নার ভাষা আন্দোলন থেকে কিন্তু আমাদের এই সংগ্রামটা চলে আসতেছিল। বায়ান্নার ভাষা আন্দোলনের জন্য আমরা সবাই প্রাণ দিয়েছিল। তারপরে পরবর্তীতে এসে আমরা এখানে দেশের মধ্যে যখন আইয়ুব খান যখন স্বৈর শাসন জারি করলো, আইয়ুব খানের বিরুদ্ধে সংগ্রাম হইলো। তারপরে আবার পাকিস্তানের সংবিধান পেল, পরবর্তীতে বঙ্গবন্ধু 6 দফা দিলেন, 69-এর গণ অভ্যুত্থান হলো, তারপরে 70-এর সাধারণ নির্বাচন হলো। সব কিছুর পরও দেখা যাচ্ছে যে তারা কি করতেছে না, আমাদেরকে তারা ক্ষমতা হস্তান্তর করতেছে না। তখনই কি করা হলো, মূলত যুদ্ধটা শুরু হলো। তাহলে এই যে জাতীয় মুক্তির জন্য মূলত ঐতিহাসিক যুদ্ধ, ঠিক আছে, ঐতিহাসিক সংগ্রাম মানে সংগ্রামটা হচ্ছে কি একটা অনেক লম্বা একটা কি প্রসেস, অনেক প্রসেসের মধ্য দিয়ে কিন্তু কি করতে হয়। কিন্তু যুদ্ধ যদি বলা হয়, যুদ্ধটা বললে বোঝানো হবে কি, জাস্ট একটা সাডেন অকারেন্স বোঝানো হয়। কারণ যুদ্ধটা যে কোনো সময় লাগতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো তো সঙ্গে সঙ্গে লেগে গেছিলো। ঠিক আছে, তাহলে কিন্তু যুদ্ধ আর এর মধ্যে কিন্তু কি আছে, সংগ্রামের মধ্যে পার্থক্য আছে। তাহলে আমাদের মহান মুক্তিযুদ্ধ কিন্তু শুধুমাত্র যুদ্ধ না, আমাদেরটা কি একটা ঐতিহাসিক সংগ্রাম। ঠিক আছে, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। আর জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম আর জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধের মধ্যে আরেকটা পার্থক্য আছে। সেটা হচ্ছে, আপনি যদি বলেন যে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ, এটার মানে হচ্ছে এক দেশের সেনাবাহিনীর সাথে আরেক দেশের সেনাবাহিনীর যুদ্ধ হয়েছে। ঠিক আছে, জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ মানে হচ্ছে এক দেশের সেনাবাহিনীর সাথে আরেক দেশের সেনাবাহিনীর যুদ্ধ। কিন্তু আপনি যদি বলেন যে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম, এটার মানে হচ্ছে মানে সমস্ত দেশের মধ্যে সমস্ত শ্রেণী পেশার মানুষরা একসাথে কি করেছে, যুদ্ধ করেছে, সংগ্রাম করেছে। ঠিক আছে, আমাদের মহান মুক্তিযুদ্ধ তো শুধু সেনাবাহিনীরা করে নাই। ঠিক আছে, সেটা করেছিল একেবারে কৃষক, শ্রমিক, জনতা, ছাত্র, সবাই যারা যারা ছিল সমস্ত শ্রেণী পেশার মানুষরাই কি করেছিল, সংগ্রাম করেছিল, যুদ্ধ করেছিল। তো সেই হিসেবে আপনার জন্য সবথেকে বেশি যুক্তিযুক্ত কি, জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। কিন্তু এটা বাদ দিয়ে এই ফিফথ অ্যামেন্ডমেন্টটা এনে কি বলা হলো, জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ করে দিয়ে দিল। ঠিক আছে, তারপরে যেটা বললাম যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্স করলো। ঠিক আছে, যেটা একেবারে নিকৃষ্ট যেটা বিষয়, ইন্ডেমনিটি
ইন্ডেমনিটি অর্ডিন্যান্স, ঠিক আছে। এটা হচ্ছে কি ওই বঙ্গবন্ধু যারা ছিল ওই ৭৫-এর 15ই আগস্টে যারা আপনার করেছিল তাদেরকে কি ইন্ডেমনিটি দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বিভিন্ন দূতাবাসের মধ্যে চাকরি দিচ্ছিল, ঠিক আছে, যারা বঙ্গবন্ধু যারা খুনিরা ছিল, ঠিক আছে। ওদেরকে বিদেশের ভালো ভালো বেস্ট পজিশনের মধ্যে তাদেরকে বসানো হলো, তাদেরকে ভালো ভালো চাকরি দেওয়া হলো। তাহলে এটা নিকৃষ্ট একটা জিনিস কিন্তু খুব ছিল আর কি, ঠিক আছে। তবে 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা কোর্ট অ্যাকসেপ্ট করেছে, ঠিক আছে, কোর্ট যে জিনিসটা অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিয়ে আসা হলো 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। আপনার একটা জিনিস ভালো জিনিস নিয়ে আসছে, সেটা হচ্ছে আপনার কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা পরবর্তীতে আপনার কি হাইকোর্ট ডিভিশন অ্যাপিলেট ডিভিশন যেটা গ্রহণ করেছে। অর্থাৎ ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনা হলো বিচারপতিদের অপসারণ করার জন্য। ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যেটা পরবর্তীতে আমাদের 16 অ্যামেন্ডমেন্ট এনে কি করা হলো, এটাকে বাতিল করে দিয়ে ওই 72-এর সংবিধানের মধ্যে কি ছিল, পার্লামেন্টের হাতেই বিচারপতিদের ইমপিচমেন্ট ছিল। কিন্তু আবার 16 অ্যামেন্ডমেন্ট করে বিচারপতিদের ইমপিচমেন্ট ক্ষমতা কি করা হলো, আপনার পার্লামেন্টের হাতে দিয়ে দেওয়া হলো আবার। কিন্তু পরবর্তীতে আবার ওই যে বললাম 16 অ্যামেন্ডমেন্ট যে মামলা আসাদুজ্জামান সিদ্দিকী ভার্সেস বাংলাদেশ, ওই মামলার মাধ্যমে কোর্ট এই 16তম সংশোধনী এটাকে কি করে যে বাতিল মর্মে ঘোষণা করে, যদিও এটা এখনও রিভিউ পর্যায়ে আছে। কিন্তু আমাদেরকে কিন্তু ওই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনও কিন্তু বলবৎ আছে, পরীক্ষা আসতে পারে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনও বলবৎ আছে কিনা। এটা নিয়ে মামলাও আছে, কিন্তু মামলা সহ আপনাকে দেখতে হবে, কেস রেফারেন্সও দিতে হবে যে কেন বলবৎ আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আমাদের এখনও বলবৎ আছে। কেমনে বলবৎ আছে, বিখ্যাত এই মামলার মধ্যেই বলা হয়েছে এইভাবে হলে কি বলবৎ আছে। যাই হোক, ওই মামলা সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো। আপাতত এটুকু জেনে নেন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আনা হইল, তারপরে আরও কি কয়েকটা বিষয় এখানে কি করা হয়েছে, ইনকর্পোরেট করা হয়েছে। এবার আমরা ওই মামলার নামটা একটু জানবো, ঠিক আছে। ওই মামলাটা যদি বলে যে 5ম সংশোধনী মামলা কোনটা, ঠিক আছে, চলে আসছিল মনে হয় আমাদের 13তম বিজিএসের মধ্যে 5ম সংশোধনী মামলা কোনটা চলে আসছিল, ঠিক আছে। তারপরেও একটু মামলাটা জেনে নেন। খন্দকার দেলোয়ার হোসেন ভার্সেস ও অন্যান্য, এই যে খন্দকার দেলোয়ার হোসেন, খন্দকার দেলোয়ার হোসেন ও অন্যান্য বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস, বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস, ইটালিয়ান মার্বেল ওয়ার্কস, ঠিক আছে। যেটা আপনার 62 ডিএলআর মধ্যে আপনার কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল। 62 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন, আপনার পেজ নাম্বার হচ্ছে 298, ঠিক আছে। এটা নিয়ে কি আমাদের রিটেনেও কিন্তু পরীক্ষায় আসছিল, ঠিক আছে। এই মামলাটা কিন্তু রিটেনেও আসছিল। 5th অ্যামেন্ডমেন্ট এবং 7 অ্যামেন্ডমেন্টের যে দুইটা মামলা, ওই মামলার আলোকে বিশ্লেষণ করতে পেরেছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কী ছিল, এগুলো রিটেন ফর্মেট আসছিল। তাহলে মামলাটা জেনে রাখেন যে খন্দকার দেলোয়ার হোসেন ও অন্যান্য বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস, ঠিক আছে। 62 ডিএলআর মামলা, এখানে অথর জাজ ছিলেন ABM খায়রুল হক, এটা একটু মনে রাখতে পারেন। ওই অথর জাজগুলো একটু মনে রাখলে ভালো হয়, এগুলো আসে। ওই 8ম সংশোধনী মামলার অথর জাজ কারা ছিল, ডিসেন্টিং অপিনিয়ন কে দিয়েছিল, ঠিক আছে। যেমন আমাদের 3rd অ্যামেন্ডমেন্ট যেটা মোখলেসুর রহমান মামলা, ওখানে ছিলেন কি আবু সাদাত মোহাম্মদ সাইম। ওই যে 3rd অ্যামেন্ডমেন্ট যেটাই আছে, 3rd অ্যামেন্ডমেন্ট একটু আগে যেটা কাজী মোখলেসুর রহমান ভার্সেস বাংলাদেশ, ওখানকার অথর জাজ ছিলেন SM সাইম, ঠিক আছে, আবু সাদাত মোহাম্মদ সাইম। আর এই মামলার মধ্যে আপনার অথর জাজ ছিলেন কে, ABM খায়রুল হক, ঠিক আছে, ABM খায়রুল হক, এটা ছিলেন কি অথর জাজ। তো এগুলো একটু জেনে রাখা ভালো, ঠিক আছে। এগুলোও আসে 8ম সংশোধনী মামলা নিয়ে কিন্তু পরীক্ষায় আসছিল, ডিসেন্ডিং অপিনিয়ন কে দিয়েছিল, অথর জাজ কে ছিল, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। সমাজতন্ত্রের পরিবর্তে কি আনা হয়, আচ্ছা আনতেছি। বাংলাদেশে জন্ম হয়েছে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে সর্বপ্রথম, তাহলে কোনটাকে প্রথম বলা হবে, যেখানে শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ছিলেন এটাকে, বা 4র্থ সংশোধনকে, কি রাষ্ট্রপতি সরকার শাসিত ব্যবস্থার পুনর্বর্তন বলা যাবে না। আচ্ছা আসতেছি। আচ্ছা ভাই বললেন, তারেক আজিজ ভাই বললেন যে কোনটাকে আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম বলবো। আচ্ছা ওখানে আপনার যদি বলি আমাদের 72-এর সংবিধান যেটা আছে, 72-এর সংবিধানে প্রথম প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল 4th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। কিন্তু 72-এর সংবিধান যেটা ছিল এটা তো পুরোপুরি ছিল একটা ডেমোক্রেটিক ফর্ম অফ গভর্নমেন্ট, ঠিক আছে, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে কি করা হয়েছিল, এই 72-এর সংবিধানটা করা হয়েছিল, ঠিক আছে। 72-এর সংবিধানে প্রথম, আপনাকে যদি প্রশ্নের মধ্যে এরকম আসে যে 72-এর সংবিধানে প্রথম আপনার এই রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে,
তখন আপনাকে বলতে হবে 4th অ্যামেন্ডমেন্ট। কিন্তু আমরা ওই যে ইয়ার ক্ষেত্রে যখন অন্তর্বর্তীকালীন সংবিধান পাই, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান, এগুলো তো এখন স্থগিত হয়ে গেছে, এটা তো আর কোনো কার্যকারিতা নাই। 10ই এপ্রিলে যে আপনার প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওখানের মধ্যে প্রথম আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট পাই একটা, অর্থাৎ একটা সরকার গঠনের একটা যেহেতু রূপরেখা পাই, সেজন্য এটাকে আমরা ফার্স্ট একটা ইন্টারিম একটা কনস্টিটিউশন বলে থাকি, প্রথম অন্তর্বর্তীকালীন সংবিধান বলা হয়। ওই যে আপনার 10ই এপ্রিল 1971 সালে যে আপনার স্বাধীনতার ঘোষণাপত্র, ওখানে কিন্তু আপনার প্রেসিডেন্টকে পুরোপুরি কি দেওয়া হয়েছিল, সমস্ত রকম ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এটাকে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের একটা আমরা জাস্ট রূপরেখা পাই। কিন্তু আপনাকে যদি বলে পরীক্ষার মধ্যে যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট আমাদের 72-এর সংবিধানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করা হয়েছিল কোন সংশোধনীর মাধ্যমে, তখন আপনাকে বলতে হবে কি এই আপনার যে কি বলে 4র্থ সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের পরিবর্তে আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় কি রাজনীতিটা বলা হয়েছিল, ঠিক আছে, এভাবে বলতে হবে। কিন্তু ওই যে অস্থায়ী সংবিধানের যদি হিসাব করেন, তাহলে আমরা প্রথম কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট পাই। তাও এটা কিন্তু আপনার এটাও কিন্তু এক্সেপশনাল, এগুলো কিন্তু এখানে আনা যাবে না, কারণ এটা আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা করাটা উচিত ছিল, কারণ যুদ্ধবিধ্বস্ত একটা দেশ, যুদ্ধবিধ্বস্ত একটা দেশের মধ্যে আসলে কমান্ডার থাকবে একজন, তিনি সব কিছু নিয়ন্ত্রণ করবেন, এটাই কিন্তু দরকার ছিল। কারণ যুদ্ধবিধ্বস্ত দেশের মধ্যে যুদ্ধ চলতেছে, তখন তার আপনার এখানে ভোট দেওয়ার মতো, সংসদীয় গণতন্ত্র করার মতো, পার্লামেন্টের আসন বসানোর মতো তো ওখানে কোনো সুযোগ ছিল না। ওখানে পার্লামেন্টের আসন বসবে, এই বসবে সেই বসবে, এটা তো কোনো সুযোগই ছিল না, ঠিক আছে। সেজন্য রাষ্ট্রপতির হাতে সমস্ত ক্ষমতাগুলো দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার বঙ্গবন্ধু এসে কিন্তু কী করলেন, 11ই জানুয়ারি এসে আবার নতুন করে সংসদীয় গণতন্ত্র ওখানে প্রবর্তন করলেন, প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার, তাও কিন্তু সাময়িক। দেশের মধ্যে কোনো সংবিধান ছিল না, সেজন্য গণপরিষদ আদেশও জারি করা হলো 23শে মার্চ 1972 সালে, আপনারা জানেন। তো গণপরিষদ করে আবার কি হলো, সংশোধনী আনা হলো, ঠিক আছে, সংবিধান আনা হলো। তো সংবিধানের মধ্যে প্রথম এটা পাই। তারপর আরেক ভাই প্রশ্ন করছিলেন যে সমাজতন্ত্রের পরিবর্তে কি আনা হয়েছিল। তাহলে সমাজতন্ত্রের পরিবর্তে আনা হয়েছিল অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার অর্থে সমাজতন্ত্র যেটা আনা হয়েছিল, অর্থনৈতিক ও সামাজিক সুবিচার, ঠিক আছে, অর্থে সমাজতন্ত্র। আচ্ছা, যাই হোক, আমরা এবার চলে যাই 7ম সংশোধনী মামলার মধ্যে চলে যাই। এবার যে 6ষ্ঠ ধারাটা লাগবে না, আমরা 7মটা একটু দেখব, ঠিক আছে। 7মে কি বলা হচ্ছে, তাহলে 7ম যেটা 7th অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে, 7th অ্যামেন্ডমেন্ট এটা আনা হয়েছিল আপনার 11 নভেম্বর আপনার 1986 সালের 11ই নভেম্বর কি আনা হলো, এই 7ম সংশোধনী আনা হয়। এটাও আপনার কি সরকার কি করে দেয়, বৈধ করার আপনার 24 মার্চ 1982 থেকে 24 মার্চ আপনার 1982 সাল থেকে শুরু করে এরশাদ আমলে যেটা করেছিল আর কি, এরশাদের যে সামরিক কার্যক্রম 10 নভেম্বর 1986, 10 নভেম্বর আপনার 1986 সাল পর্যন্ত, এই যে এই সময়টা, এই সময়কালীন সময়ে অর্থাৎ এরশাদ, এই যে জেনারেল এরশাদ যে সমস্ত সামরিক কর্মকাণ্ড করেছিল, এগুলোও কি অবৈধ সরকার ঘোষণা করেছিল। এরশাদ কি এসে উড়িয়ে এসে জুড়ে বসার মতো একটা কি ক্ষমতা নিয়ে নিয়েছিল আর কি। তো এটার আমরা বিখ্যাত একটা মামলা আছে, সিদ্দিক আহমেদ ভার্সেস বাংলাদেশ, এই মামলাটা একটু দেখে নেবে, যেটা 7ম সংশোধনী মামলা হিসেবে পরিচিত, সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ। এটাও কিন্তু আমাদের রিটেন আসছিল, ঠিক আছে, সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ 2013 সালের মামলা, যেটা 65 DLR এর মধ্যে কি হয় করা হয় 2013 সালে, ঠিক আছে। 65 DLR অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার হচ্ছে আপনার কত 8। তাহলে 65 DLR এর মধ্যে কি করা হয়, এটা প্রকাশিত হয় সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ, তাহলে এটা আসতে পারে, ঠিক আছে। 7 অ্যামেন্ডমেন্ট কেস কোনটি, ঠিক আছে। তাহলে 7ম সংশোধনী মামলা, অর্থাৎ এই মামলার মাধ্যমে কি করা হয়, এই 7ম সংশোধনীটাকে বাতিল করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে 7 অ্যামেন্ডমেন্ট গেল, মোটামুটি এগুলো একটু দেখে নেবে। তারপরে 8টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে, 8ম সংশোধনী মামলা, 8ম সংশোধনী মামলা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 8 অ্যামেন্ডমেন্ট যেটা আমাদের আনা হয়েছিল কখন, 7 জুন 1988 সালে, 1988 সালে, এই 7th জুন 1988 সালে কি করা হয়, এই আপনার আর্টিকেল, এখানে আর্টিকেল 100-র মধ্যে কিছু কি আনা হয়, পরিবর্তন আনা হয়, আপনারা জানেন, ঠিক আছে। আর্টিকেল 100-র মধ্যে কি বলা হইলো, ওই সংসদের মধ্যে 6টা কি করা হয়, বেঞ্চ স্থাপন করা হয়। হাইকোর্টে ঢাকার বাইরে আপনার কি করে 6টা বেঞ্চ স্থাপন করে, ঢাকার বাইরে ওই 6টা বেঞ্চ ছিল, 6 বেঞ্চেস। কোথায় কোথায় ছিল আপনার বেঞ্চগুলো, এগুলো একটু মাথা রাখতে হবে, কোন কোন কোথায় ছিল, কুমিল্লা, চট্টগ্রাম, এগুলো একটু কুমিল্লা, চট্টগ্রাম, যশোর, বরিশাল, যশোর, তারপর হচ্ছে আপনার রংপুর, সিলেট, রংপুর, একটা করা হচ্ছিল কি কোথায়, সিলেট। এই যে আপনার 6টা
এর মধ্যে জেলার মধ্যে এই 6টা জেলার মধ্যে আপনার হাইকোর্টের কি 6টা বেঞ্চ স্থাপন করার কি করা হয়েছিল, মানে 6টা এই আর্টিকেল 100 এটা সংশোধন করে এইট অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটা এরশাদ আমলে করা হয়েছিল। তো এখন এটার মাধ্যমে কি করা, এই যে 6 বেঞ্চ 6টা যে স্থাপন করলো এটার মাধ্যমে কি করা হলো, এখন যে হাইকোর্টের একটা ডিসেন্ট্রালাইজ করে ফেললো। তো এটা নিয়ে হাইকোর্টে যখন ডিসেন্ট্রালাইজ হয়ে গেল, পরবর্তীতে মামলা হলো, আমরা বিখ্যাত মামলা যেটা চিনি আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ, মামলাগুলো একটু জেনে নেবে নাকি ভালো মতো, 8ম সংশোধনী মামলা হিসেবে পরিচিত। ঠিক আছে, আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ, যেটা আপনার 41 ডিএলআর এর মধ্যে প্রকাশিত হয়। 41 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার হচ্ছে 165। ঠিক আছে, তাহলে 44 ডিএলআর তাহলে তো 165 এর মধ্যে প্রকাশিত হয়েছিল। তো এখানে যেটা বলা হলো যে অর্থাৎ হাইকোর্টের যে 6টা বেঞ্চ স্থাপন করার মাধ্যমে, ঠিক আছে, আমাদের যে একটা যে ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্ট এটার কি হয়েছে, অর্থাৎ ইউনিটি নষ্ট হয়েছে। আমাদের আর্টিকেল 1-এ কি বলা আছে, আর্টিকেল 1-এ বলা আছে কি, আমাদের বাংলাদেশ কনস্টিটিউশন আর্টিকেল 1টা যদি দেখি ওখানে কি বলা আছে, একক সত্তা বিশিষ্ট বলা আছে না, অর্থাৎ একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, একক স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র আর্টিকেল 1-এ যেটা বলা আছে। ওই যে একক, যে ইউনিটিটা কি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে যে হাইকোর্টের 6টা বেঞ্চ স্থাপন করার মাধ্যমে দেখা যাচ্ছে কি হাইকোর্টও 6টা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তা হাইকোর্ট 6টা হয়ে গেলে আপনার কী হয়ে যাবে, হাইকোর্টের এখতিয়ার কী হয়ে যাবে, ক্ষুণ্ণ হয়ে যাবে, হাইকোর্টের এখতিয়ারটা নষ্ট হয়ে যাবে। কারণ আপনি যদি মনে করেন কুমিল্লা হাইকোর্ট, তাহলে কুমিল্লার বেঞ্চ চট্টগ্রামের মামলাগুলো কি করতে পারবে না, ডিল করতে পারবে না। চট্টগ্রামের বেঞ্চ যশোরের মামলাগুলো ডিল করতে পারবে না, যশোরের বেঞ্চ সিলেটের মামলাগুলো ডিল করতে পারবে না। কিন্তু আমরা তো জানি হাইকোর্টের এখতিয়ার কিন্তু সারা বাংলাদেশে, কিন্তু এখন আপনি যদি 6টা বেঞ্চ আলাদা আলাদা করে স্থাপন করে ফেলেন তাহলে আলাদা আলাদা হয়ে যাবে, তাহলে একটার উপর আরেকটা এখতিয়ার প্রয়োগ করতে পারবে না। হাইকোর্টের যে এখতিয়ারটা সেটা কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর্টিকেল আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 109-এর সাথে কী হয়ে যাবে, সাংঘর্ষিক হয়ে যাবে। আমাদের কনস্টিটিউশনের আর্টিকেলের 109-এ বলা হচ্ছে কি হাইকোর্ট ডিভিশনের উপর, হাইকোর্ট ডিভিশন কি করবে, বাংলাদেশের সমস্ত কোর্টের উপর কি করতে পারবে, তত্ত্বাবধান করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে এটা নিয়ন্ত্রণ ক্ষমতাটা কি কমে যাবে। ঠিক আছে, এই যে আলাদা আলাদা করে যে হাইকোর্টের বেঞ্চ করা হয় তাহলে এটার কি এটার সাথে কী হবে, সাংঘর্ষিক হবে, আর্টিকেল 1-এর সাথে সাংঘর্ষিক হবে, আরও অনেকগুলো বিষয়ের সাথে কী হবে, সাংঘর্ষিক হবে বলে কি বলা হইলো। ঠিক আছে, তাহলে এটার মাধ্যমে তো আনোয়ার হোসেন চৌধুরী ভার্সেস বাংলাদেশ মামলার মাধ্যমে কী করা হলো, এই সংশোধনীটা বাতিল করা হলো। তো এটার অবশ্য আবার ডিসেন্টিং অপিনিয়ন কে দিয়েছিলেন, এটা আসবে পরীক্ষার মধ্যে আসছিল। এই মামলার ডিসেন্টিং অপিনিয়ন দিয়েছিলেন কে, জাস্টিস এটিএম আফজাল। ঠিক আছে, জাস্টিস এটিএম আফজাল এটা কি দিয়েছিলেন, ডিসেন্টিং অপিনিয়ন দিয়েছিলেন। এটা আসে 8ম সংশোধনী মামলার ডিসেন্টিং অপিনিয়ন দিয়েছিলেন কে, জাস্টিস এটিএম আফজাল। আর অথর জাজ ছিলেন কে, চিফ জাস্টিস ছিলেন বদরুল হায়দার চৌধুরী, তারপর ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ ছিলেন, জাস্টিস হাবিবুর রহমান ছিলেন, মানে 4জন সমন্বয় ছিলেন আর কি। ওরা 3জন এক পক্ষ হয়েছিলেন, কিন্তু জাস্টিস এটিএম আফজাল তিনি ভিন্ন মত পোষণ করেছিলেন। উনি বলেছিলেন যে দেশের যদি জনগণের কল্যাণের নিমিত্তে যদি সংবিধান সংশোধন করা হয় তাহলে সেটা কিন্তু বেসিক স্ট্রাকচারের সাথে কী হচ্ছে না, সাংঘর্ষিক হচ্ছে না। এটা আরেকটা যেটা মামলা আমরা বেসিক স্ট্রাকচার মামলা হিসেবে চিনি আর কি, প্রথম আমাদের বাংলাদেশের মধ্যে বেসিক স্ট্রাকচার হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই মামলার মাধ্যমে। তা আমরা এখানে বলা হলো যে বেসিক স্ট্রাকচারের সাথে সাংঘর্ষিক হবে না, কারণ মানুষের জনহয়রানি একটা কমে যাবে যদি হাইকোর্টের এই ধরনের বেঞ্চগুলো যদি স্থাপন করা হয়। এখন মনে করেন যে লোয়ার কোর্ট কোনো একটা সিদ্ধান্ত দিল, ঠিক আছে, যেমন একটা সহকারী জজ যদি আপনার কী দেয়, ডিক্রি দেয়, যে ডিক্রিটা আপিল করা যাচ্ছে না, ওই ডিক্রিটা আবার রিভিশন করার জন্য আপনাকে হাইকোর্টে দৌড়াতে হতেছে। সামান্য মানে সহকারী জাজের একটা ডিক্রি যেটা আপনার আপিলযোগ্য ডিক্রি না, তাহলে এখন যেটা আপিল করা যাচ্ছে না সেটা আপনাকে রিভিশন করতে হচ্ছে। এখন রিভিশনের জন্য আপনাকে কি এই সহকারী জজের একটা ডিক্রিতে রিভিশন করার জন্য আপনাকে হাইকোর্ট ডিভিশনে দৌড়াতে হচ্ছে। তারপরে যে ডিস্ট্রিক্ট জজ কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত দিলে সেটা আপনাকে হাইকোর্টে আসতে হচ্ছে আপিলের জন্য, রিভিশনের জন্য, সব কিছু। তো এই যে মানুষের যে ভোগান্তি, হয়রানি, এটা আস্তে আস্তে কি কমে যাবে এই যদি এই ধরনের বেঞ্চগুলো স্থাপন করা হতো। ঠিক আছে, এটা কিন্তু দরকার ছিল, যে এটিএম আফজালের অপিনিয়নটা কিন্তু দরকার ছিল, কিন্তু 3:1 অনুপাতে ওনার অপিনিয়নটা আর কি হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। ঠিক আছে, তাহলে এই বিষয়টা হচ্ছে এটাই। তো এছাড়াও এগুলো ছাড়াও এখানে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে কী করা হয়, ইনকর্পোরেট করা, যেটা এখনও থেকে গেছে আর্টিকেল 2 আনা হয়েছিল আর কি, রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু এটাকে এখনও বাতিল করা সম্ভব হয় নাই। ঠিক আছে, তারপরে ঢাকা থেকে ঢাকা, ওই যে কী বলে DA/CA, আগে ছিল ঢাকা, এখন করলো কি DHA-কে। ঠিক আছে, এই বিষয়গুলো আর কি DHA-কে ঢাকা করা হলো। তাহলে এই বিষয়গুলো একটু জেনে রাখবেন। ঢাকা থেকে ঢাকা রাষ্ট্রধর্ম ইসলাম করেছে, হাইকোর্টে 6টা বেঞ্চ স্থাপন করা হয়েছে। তারপরে আর্টিকেল 100-এর মধ্যে কি আনেছে, সংশোধনী আনা হয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু ভালো মতো জেনে রাখবেন। 8ম সংশোধনী মামলা মোটামুটি গেল। ঢাকা আর বেঙ্গলি পরিবর্তন, হ্যাঁ, এটিএম আফজাল যা
বললাম এই যে জাজ হচ্ছেন আপনার এই চিফ জাস্টিস ছিলেন বদরুল হায়দার চৌধুরী, এর বাইরে ছিলেন আপনার আরও ছিলেন জাস্টিস হাবিবুর রহমান, জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, এরপর ছিলেন কে, আর ছিলেন এটিএম আফজাল, এরা 4 জন ছিলেন আর কি। আচ্ছা, তো এখানে আমরা আরগুলো আপনারা নিজেরা একটু দেখে নেবেন, আমরা কয়েকটা গুরুত্বপূর্ণগুলো দেখব। তাহলে অষ্টম গেল, 12টা একটু জাস্ট দেখে নিব। 12টা হচ্ছে যে চতুর্থের বিপরীত, 12তম সংশোধনী হচ্ছে কি, চতুর্থ সংশোধনীর বিপরীত। আমাদের সময় খুব কম, ঠিক আছে, কোনো সংবিধানের কোনো একটা বই হাতে নিলে আপনারা সমস্ত সংশোধনীগুলো একসাথে পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা 12তম সংশোধনী 12th যেটা অ্যামেন্ডমেন্ট, এটা আনা হয়েছিল আপনার কখন, 6ই আগস্ট 1991 সালে, ঠিক আছে। এটার মাধ্যমে আমরা আবার কি ফিরে যাই কোথায়, সংসদীয় গণতন্ত্রে ফিরে যাই। 6 আগস্ট 1991 সালে, ঠিক আছে। এটার মাধ্যমে আবার কি করা হয়, ওই সংসদীয় গণতন্ত্র আবার চলে আসে, উপরাষ্ট্রপতির পদ কি হয়, বিলুপ্ত হয়। অর্থাৎ চতুর্থ সংশোধনের একটা বিপরীত সংশোধনী বলা যায়। প্রশ্নে আসতে পারে নিম্নের কোনটি চতুর্থ সংশোধনীর বিপরীত সংশোধনী, বা এরকম আসতে পারে কি, ঠিক বিপরীতটা। চতুর্থ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থাকে ইন্ট্রোডিউস করা হলো, আবার 12তম সংশোধনী এনে আবার সেই কি 72-এর সংবিধানে আমরা ফিরে যাই, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র, অর্থাৎ প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থায় আমরা কি চলে যাই, ঠিক আছে। এই বিষয়গুলোতে আমরা একটু ফোকাস করবো আর কি, ঠিক আছে। 12তমটা গেল, আমরা 13তমটা একটু দেখবো। 13তমটাও কি হয়ে গিয়েছিল, বাতিল হয়ে গিয়েছিল, ঠিক আছে। 13তম অ্যামেন্ডমেন্ট, এটাও কি সরকার বাতিল হয়ে গেছিলো। এটা নিয়েও কি একটা বিখ্যাত মামলা আছে, 13 অ্যামেন্ডমেন্ট মামলা। এই 13 অ্যামেন্ডমেন্ট আনা হলো 27 মার্চ 1996 সালে, 1996 এই আনা হলো। এটার মাধ্যমে কি করা হয়, নির্দলীয় যে তত্ত্বাবধায়ক সরকার, যে কেয়ারটেকার গভর্নমেন্ট, এটাকে কি করা হয়েছিল, ইন্ট্রোডিউস করা হয়েছিল, ঠিক আছে। এই কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, এটাকে প্রথম এই 13 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এটাকে কি করা হয়, ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে। তারপরে এখানে ওই যে আপনার কি বলা হয়, আপনার আর্টিকেল 58 ক থেকে 58 এ থেকে আপনার 58 ই পর্যন্ত, পর্যন্ত আর কি, 58 এ থেকে 58 ই পর্যন্ত এই আর্টিকেলগুলো সংযোজন করা হয়েছিল, ঠিক আছে। কেয়ারটেকার গভর্নমেন্ট বলে এই আর্টিকেলগুলো নিয়ে আসা হয়েছিল। আবার এগুলো কি ওই পরবর্তী যখন 13তম সংশোধনী বাতিল হইলো, এই আর্টিকেলগুলো কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ওই কেয়ারটেকার গভর্নমেন্ট এটাকে ইন্ট্রোডিউস করা হইলো। তারপরে ওখানে বলা হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট গঠিত হবে 2টা পরিস্থিতিতে, ঠিক আছে। 2টা পরিস্থিতিতে আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে। ওখানে যেটা বলা হলো আর কি, 13 অ্যামেন্ডমেন্ট এনে বলা হচ্ছে যে কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার 15 দিনের মধ্যে, যদি সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, কোনো কারণে, ঠিক তাহলে 15 দিনের মধ্যে কি আসবে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, এরকম বলা হলো। তারপরে মেয়াদ অবসানের কারণে, যদি সংসদের মেয়াদ শেষ হয়ে যায়, সংসদের মেয়াদ শেষ হয়ে গেলে অথবা সংসদ যদি কোনো কারণে ভেঙে যায়, ঠিক তার 15 দিনের মধ্যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, ঠিক আছে। তো আবার নতুন করে আপনার ওই কেয়ারটেকার গভর্নমেন্টটা মূলত করা হয়েছিল, অর্থাৎ নির্দলীয় সরকার ব্যবস্থা গঠন করার মাধ্যমে সুষ্ঠুভাবে যাতে কি হয়, নির্বাচনটা অনুষ্ঠান করা যায়, এভাবে আনা হয়েছিল। তো এটা পরবর্তীতে সরকার বলা, এটা বলা হইলো যে কি, এটা বাতিল। তাহলে এই মামলাটা আমরা একটু দেখবো, অর্থাৎ এই যে 13তম সংশোধনী মামলা মামলা যেটা গুরুত্বপূর্ণ একটা মামলা, যেটা বাতিল হয়ে যায়, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট এটা বিলুপ্ত হয়ে যায়। কখন, আব্দুল মান্নান খান ভার্সেস বাংলাদেশ, আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ, ঠিক আছে। এটা 13তম সংশোধনী মামলা হিসেবে পরিচিত, ঠিক আছে। 2012 সালের একটা মামলা, ঠিক আছে। খুব বেশি দেরি না কিন্তু মামলাটা, 64 DLR এর মধ্যে এটা প্রকাশ করা হয়, অ্যাপিলেট ডিভিশন। তারপরে পেজ নম্বর হচ্ছে 169, ঠিক আছে। তাহলে এই যে আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ 13 অ্যামেন্ডমেন্ট কেস, যেটার মাধ্যমে আপনার 13 অ্যামেন্ডমেন্ট কী হয়ে যায়, বাতিল হয়ে যায়, ঠিক আছে। তাহলে 13 অ্যামেন্ডমেন্টের মধ্যে বললাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট ইনকর্পোরেট করা হলো, আর্টিকেল 58 এ থেকে এই পর্যন্ত কী করা হলো, সংযোজন করা হলো। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট কীভাবে গঠিত হবে তার একটা মোটামুটি বিষয় দিয়ে দিয়েছে আর কি, ঠিক আছে। তো যাই হোক, এটাও কি বাতিল হয়ে গেছে। তারপরে এই তো গেল মোটামুটি 14তমটা আমরা একটা দেখে নেবেন যে সংসদীয় নারী আসন 30টা থেকে 45টা করছে, বিচারপতিদের বয়সসীমা 65 থেকে 67 বছর করছে। এই কয়েকটা বিষয় আপনারা একটু দেখে যাবেন যে 14 অ্যামেন্ডমেন্টের মধ্যে, ঠিক আছে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ছবিগুলো টাঙাইতে হবে এর মধ্যে, এগুলো সব 14 অ্যামেন্ডমেন্টে বলছে। তো আপনারা এখান থেকে নবম থেকে এগুলো একটু দেখে যাবেন আর কি 14তম। তাহলে আমরা সরাসরি চলে যাব 15তে, কয়েকটা বিষয় আপনারা নিজেরা দেখে নেবেন। আমরা 15তে চলে যাই। তাহলে 15তে কি বলা হচ্ছে, 15তম সংশোধনী, এখানের মাধ্যমে আমরা দেখতে পাই অনেকগুলো অ্যামেন্ডমেন্ট চলে আসছে, অনেকগুলো সংশোধনী নিয়ে আসছে। বিশেষ করে এই 15-র মাধ্যমে একটা হিউজ একটা পরিবর্তন আমরা আমাদের কনস্টিটিউশনে দেখতে পাই। এই 15তম অ্যামেন্ডমেন্ট আনা হলো 30 জুন 2011 সালে, 30 জুন 2011 সালে। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অনেক কিছু পরিবর্তন আসছে। ওই আগের মধ্যে যে ধর্ম নিরপেক্ষতা, এটা আবার চলে আসছে, ঠিক আছে। এই যে 5th অ্যামেন্ডমেন্টের মধ্যে যে চেঞ্জ করা হলো, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে যে বিষয়গুলো আপনার নিয়ে আসা হয়েছিল ম্যাক্সিমাম আবার কি আগের অবস্থানে ফিরে গেছে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ধর্ম নিরপেক্ষতা নিয়ে আসছে, তারপরে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আসছে এটার মাধ্যমে। তারপরে ওই যে NSDS সংযোজন, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা, ন্যাশনালিজম,
সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম এগুলো কি নিয়ে আসা হইলো। বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে ঘোষণা করছে, ফাদার অফ দ্য নেশন বলা হইলো। ফাদার অফ নেশন, বঙ্গবন্ধুকে কি করা হইলো, ফাদার অফ নেশন বলা হইলো। ঠিক আছে, কেয়ারটেকার গভর্নমেন্ট তো ওইটা চলে গেলো। আচ্ছা, তারপরে বলা হয়েছে সংরক্ষিত নারী আসন 45 থেকে 50টা করা হইলো। তারপরে অনুচ্ছেদ 7(7)(b), 7(a), 7(b) এগুলো নিয়ে আসছে। ঠিক আছে, 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, 7(a), 7(b) নিয়ে আসছে এগুলা। তারপরে ওই যে বললাম ওই কনস্টিটিউশন যে 5th অ্যামেন্ডমেন্টে যে আনা হইলো জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ, এটাকে আবার চেঞ্জ করে আবার জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে আবার ফিরে আসছে কি এই 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম এগুলো নিয়ে আসছে। ঠিক আছে, তো অনেকগুলো আমরা পরিবর্তন আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, এই 15 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ঠিক আছে, তারপরে 16টা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা নিয়ে খুব বেশি আলোচিত একটা সমালোচিত বিষয়, অর্থাৎ আপনার বিচারপতিদের অপসারণ ক্ষমতা আর কি, 16 অ্যামেন্ডমেন্ট। তাহলে কয়েকটা অ্যামেন্ডমেন্ট আমরা একটু দ্রুত দেখে যাব, এগুলো আপনার নিজেরা একটু পড়ে নেবেন। 17 সেপ্টেম্বর 2014 সালে 16তম সংশোধনী এনে কী করা হলো, যে 96 অনুচ্ছেদ আর্টিকেল 96-এর মধ্যে আপনার কি আনা হলো, আর্টিকেল 96-এর মধ্যে পরিবর্তন আনা হলো। ওই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পরিবর্তে আপনার কি আনা হলো, বিচারপতিদের অপসারণ ক্ষমতাটা আপনার কোথায় দিয়ে দিল, পার্লামেন্টের হাতে দিয়ে দিল। ঠিক আছে, বলা হলো যে কি পার্লামেন্টে কি করবে, বিচারপতিদের অপসারণ করবে। তো এটা পরবর্তীতে আবার কি করা হলো, মামলা করা হলো। মামলাটা কি, আসাদুজ্জামান সিদ্দিকী ভার্সেস বাংলাদেশ, খুবই গুরুত্বপূর্ণ মামলা, রিসেন্ট মামলা। ঠিক আছে, আসাদুজ্জামান সিদ্দিকী বনাম বাংলাদেশ, যেটা আপনার কোথায় 71 ডিএলআর মনে প্রকাশিত হয়, 71 ডিএলআর অ্যাপিলেট ডিভিশন, পেজ নাম্বার হচ্ছে 52, একদম রিসেন্ট ডিএলআরে, বেশি আনা রিসেন্ট ডিএলআরের মধ্যে আপনার কি এটাকে রিপোর্ট করা হয়েছে। তো এই আসাদুজ্জামান সিদ্দিকী ভার্সেস বাংলাদেশ মামলায় যেটা বলা হলো যে বিচারপতিদের অপসারণ যদি কী করা হয়, পার্লামেন্টের হাতে যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সেটা কী হবে, দেখা যাবে যে আপনার আর্টিকেল 70-এর কারণে পার্লামেন্ট যে কোনো সময় আপনার সরকার কি হতে পারে, একটা স্বৈরচারী একটা মনোভাব দেখা দিতে পারে সরকারের মধ্যে। ঠিক আছে, তো যে কোনো সময় কী করতে পারে, একটা বিচারপতিকে ইমপিচ করার জন্য সরকার যে কোনো সময় কী করতে পারে, পার্লামেন্টকে কাজে লাগাইতে পারে। কারণ আর্টিকেল 70 আছে, আর্টিকেল 70-র কারণে পার্লামেন্ট যে কোনো সময় কী হইতে পারে, পার্লামেন্টকে কাজে লাগিয়ে সরকার যে কোনো বিচারপতিকে যে কোনো সময় ইমপিচ করে দিতে পারে। ঠিক আছে, এখন যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে থাকা হয় তাহলে প্রসেসটা কিন্তু একটু কি কষ্ট। ঠিক আছে, কারণ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে কিন্তু বিচারপতিদের হাতে কিন্তু বিচারপতিদের অপসারণ হয়। ঠিক আছে, তো এই কারণে এই আর্টিকেল 96-এর মধ্যে যে সংশোধন আনা হলো, এটা কী করা হলো, বাতিল করা হলো। সরকার এটা এখনও রিভিউ পেন্ডিংয়ের মধ্যে আছে। তারপরও এখন যদি জিজ্ঞেস করা হয় আপনার ভাইবাতে, যদি জিজ্ঞেস করা হয় বা আপনার রিটেনের মধ্যে যদি আসে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এখনও বলবৎ আছে কি না, ঠিক আছে, তাহলে আপনাকে বলতে হবে কি বলবৎ আছে, কারণ 34 ডিএলআর সিদ্ধান্ত আছে। কিন্তু ফুলচাঁদ দাস বনাম মোহাম্মদ হামাদ একটা মামলা আছে, যাই ওইগুলো মামলাগুলো আমরা রিটেন ফর্মেটে পড়বো। 34 ডিএলআরের একটা মামলা আছে, ফুলচাঁদ বনাম মোহাম্মদ হামাদ, ওই মামলার মধ্যে বলা ছিল। ঠিক আছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অর্থাৎ একটা মামলা যখন পরবর্তীতে কি হয়, একটা সংশোধিত প্রভিশন যদি পরবর্তী যদি সেটা রিপিল করে দেওয়া হয়, তাহলে আগের যেটা প্রভিশন ছিল এটা অটোমেটিক কী করবে, রিভাইভ করবে। তাহলে এই যে বিচারপতিদের ইমপিচ যে পার্লামেন্টের হাতে, এটাকে যেহেতু কী করা দিয়েছে, রিপিল করে দিয়েছে, তার মানে যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আবার অটোমেটিক কী করবে, রিভাইভ করবে। ঠিক আছে, তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। তাহলে 16 অ্যামেন্ডমেন্ট কেস হচ্ছে বিষয় গুরুত্বপূর্ণ, মামলাগুলো একটু বিশেষ করে জেনে রাখা দরকার। প্রিলিমিনারিতে এত ডিটেলসে কিছু আসবে না, যেগুলো আপনার খুঁটিনাটি জানতে হবে, খুঁটিনাটি লিখতে হবে, সবগুলো রিটেন ফরম্যাটে, আগে তো প্রিলি পাস করতে হবে। ঠিক আছে, তাহলে 17 অ্যামেন্ডমেন্ট আপনারা একটু দেখে নেবেন। ওই 2018 সালের 8 জুলাই আসছিল 17তম সংশোধনী, এটা রিসেন্ট আর কি 8 জুলাই। ঠিক আছে, 2018 সালে, ঠিক আছে, 8 জুলাই 2018 সালে আনা হয়েছিল। অর্থাৎ সংরক্ষিত নারী আসন, এটা 25 বছর পর্যন্ত কী করা হয়েছিল, ওই 50টা যে সংরক্ষিত নারী আসন ছিল, এটা কী করা হয়েছে আপনার 25 বছর পর্যন্ত এটাকে কী করা হয়, বৃদ্ধি করা হয়। তাহলে আমরা মোটামুটি অ্যামেন্ডমেন্টগুলো একটু কয়েকটা দেখলাম, আপনারা একটু ভালো মতো দেখে যাবেন। আমরা প্রিএম্বলের মধ্যে একটু চলে যাব। ঠিক আছে, আমাদের কনস্টিটিউশনের প্রিএম্বলটা আজকে একটু দেখব। আজকে অনেক সময় কিন্তু লস হয়ে গেছে। 13তম মামলাটা, হ্যাঁ 2012 সালের মামলা, হ্যাঁ 13তমের মামলা হচ্ছে 2012 সালের মামলা। ওকে, ক্লিয়ার আমাদের, থ্যাংক ইউ ভাইয়া। কিছু দেখা যাচ্ছে না, ও মাই গড। রাবিয়া বসরি কি এখন কি দেখা যাচ্ছে না ভাই? একটু স্লো প্লিজ, ডেটগুলো এক এক জায়গায় এক এক রকম। আর ওখানে হচ্ছে ডেটটা 2 জায়গায় 2 রকম। আসলে ডেটটা আপনাকে বুঝতে হবে বিষয়টা। ওখানে কিছু ডেট আছে আপনার কি ওই যেটা ইয়ার ক্ষেত্রে আপনার রাষ্ট্রপতির অনুমোদন কিন্তু ডেট আরেকটা, সংসদে উত্থাপন ডেট একটা,
আবার রাষ্ট্রপতি অনুমোদন দেওয়া যে ডেট সেটা কিন্তু আবার আরেকটা। তো রাষ্ট্রপতি অনুমোদন দেখ বা না দেখ আমাদের দেশে তো আইন হয়ে যায়, তো সেজন্য রাষ্ট্রপতি যে তারিখ অনুমোদন দিয়েছে ওইটা দেখার দরকার নেই আপনার। যে তারিখ এটা সংসদের মধ্যে উত্থাপন করা হয়েছিল ওই তারিখটাই দেখবেন। আমি এখানে যে তারিখগুলো দিয়েছি এগুলো হচ্ছে সংসদে উত্থাপনের তারিখ। হয়তো আপনারা দেখতেছেন যে এগুলো হয়তো তারিখগুলো দেখতেছেন ওই যে রাষ্ট্রপতি যেদিন অনুমোদন দিয়েছে সেদিনের তারিখ, ঠিক আছে। এটা যে 8 জুলাই বললাম একটু আগে, এটা কিন্তু আবার 29 জুলাই রাষ্ট্রপতি, এই যে 8 জুলাই যে আপনার ছিল কি এই 8 জুলাই 2018, ঠিক আছে। এটা কিন্তু আপনার রাষ্ট্রপতি অনুমোদন দিয়েছে 29 জুলাই। তো 29 জুলাই হিসাব করবেন, 8 জুলাই হিসাব করবেন, কারণ আমাদের দেশের মধ্যে তো কোনো একটা আইন রাষ্ট্রপতি অনুমোদন দিক বা না দিক আইনটা তো এমনি হয়ে যায়, ঠিক আছে। রাষ্ট্রপতিতে অনুমোদনটা একটা জাস্ট একটা ফর্মালিটির বিষয়, এখানে তো আমার কিছু না। আচ্ছা, তো যাই হোক আমরা এখানে একটু প্যারাটা একটু দেখি। আমরা প্রথম প্যারায় গিয়ে আমাদের প্রিয়েম্বলটা একটু আপনাদেরকে ভালো মতো পড়তে হবে, কারণ প্রিয়েম্বল থেকে যদি এমসিকিউ দিয়ে দেয়, যে শূন্য স্থানের মধ্যে যদি দিয়ে দেয়, তাহলে প্রিয়েম্বলটা আপনাদের একটু ভালো মতো দেখতে হবে। আপনাদের বেয়ার কনস্টিটিউশন সবার আছে কিনা জানি না, তো এখানে যেটা বলা হলো বেয়ার যেটা কনস্টিটিউশনের প্রিয়েম্বলটা একটু আপনারা দেখবেন। আমাদের সময় কিন্তু খুব কম, আজকে একটু প্রিয়েম্বলটা একটু শেষ করার চেষ্টা করবো, আজকেও আর্টিকেলে ঢুকতে পারতেছি না, অ্যামেন্ডমেন্টে সময় নষ্ট করে ফেললো। তো এখানে বলা হচ্ছে প্রথম প্যারা যে 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। দেখেন আমাদের প্রিয়েম্বলে কিন্তু আছে, তাহলে যে মূল সংবিধানের মধ্যে ছিল 72 সংবিধানে ছিল, আবার পরবর্তীতে এটা 15 অ্যামেন্ডমেন্ট করে কি আনা হলো যে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম। এই যে একটু আগে বললাম এটা আমাদের 72-এর মূল সংবিধানেতেই ছিল, কিন্তু ওই যে বললাম 5th অ্যামেন্ডমেন্ট করা হলো যে আর আমলে জিয়া রহমানের আমলে 5th অ্যামেন্ডমেন্ট এনে জাতীয় স্বাধীনতার জন্য ঐতিহাসিক যুদ্ধ করে দিছে 5ম সংশোধনী করে, কিন্তু আবার 15 অ্যামেন্ডমেন্ট এনে 15তম সংশোধনী এনে আবার আমরা কি 72-এর মূল সংবিধানে ফিরে যাই। তাহলে জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রাম করিয়া স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কি করেছি সৃষ্টি করেছে, দেখেন যেটা বলা হচ্ছে। তাহলে কি স্বাধীন ও সার্বভৌম, তাহলে আমাদের বাংলাদেশটা কি স্বাধীন, এবং এই টার্মগুলো একটু মনে রাখবেন, স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, ঠিক আছে। তারপরে দ্বিতীয় পারা যেটা বলা হলো যে সকল মহান আদর্শ, তাহলে এখানে বলা হচ্ছে যে সকল মহান আদর্শ বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ এবং বীর শহীদদেরকে প্রাণোৎসর্গ, তাহলে কি করা হয়েছে জাতীয় সংগ্রামে কি করেছে আত্মনিয়োগ করেছে। এগুলো একটু টার্মগুলো একটু মনে রাখবেন, এমসিকিউ যদি দিয়ে দেয় যে আত্মনিয়োগের জায়গায় খালি করে দিয়ে দিল, ঠিক আছে। তারপরে কি বলা হচ্ছে, তাহলে কি বলা হচ্ছে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ, তার মানে আমাদের যে জাতীয় মুক্তির জন্য যে আমরা ঐতিহাসিক সংগ্রাম করলাম ওই মুক্তি সংগ্রামের মধ্যে যে সমস্ত বীর জনগণ, তাহলে আত্মনিয়োগ করেছিল কাকে, বীর জনগণকে, ঠিক আছে, ঠিক আছে। বীর জনগণকে আপনার কি করেছে আত্মনিয়োগ করেছে, কিন্তু বীর শহীদদেরকে কি করেছে প্রাণোৎসর্গ করেছে কারা, বীর শহীদরা, ঠিক আছে, বীর শহীদ দিগকে, ঠিক আছে, বীর শহীদ দিগকে কি করেছিল প্রাণোৎসর্গ করেছিল, প্রাণোৎসর্গ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন তাহলে আত্মনিয়োগ করেছিল, তাহলে যে সকল মহান আদর্শ বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে কি করেছে আত্মনিয়োগ করেছে, তাহলে জনগণকে করেছিল আত্মনিয়োগ, আর বীর শহীদরা কারণ যারা প্রাণ উৎসর্গ করছে তারাই তো শহীদ, ঠিক আছে, তাদেরকে প্রাণ উৎসর্গ করেছিল। তাহলে এই যে এখানে যে 4টা রাষ্ট্র পরিচালনা যে মূলনীতি বলা হলো, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা, সংক্ষেপে বললাম আর কি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম, সিরিয়ালি বলতে হবে, আপনি একটার আগে আরেকটা বললে হবে না, ঠিক আছে। এটা ন্যাশনালিজমের পরে যদি আপনি বলেন আবার সেকুলারিজম তাহলে কিন্তু ভুল হবে। ন্যাশনালিজমের পরে বলতে হবে আপনার সোশ্যালিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এরকম খালিগড় দিয়ে দিবে, খালিগড় দিয়ে দিলে খালিগড়ের মধ্যে আপনাকে কি টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে, বুঝতে হবে জিনিসটা খালিগড়ের মধ্যে কি বুঝবে। তাহলে সে সকল মহান আদর্শ, তাহলে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কি হবে সংবিধানে কি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে, এটা বলা হচ্ছে আর কি, ঠিক আছে। তাহলে এই যে বলা হলো যে অর্থাৎ এগুলাই কি হবে আমাদের এই 4টা এগুলো জাতীয় রাষ্ট্র পরিচালনার জন্য কি হবে সংবিধানের মূলনীতি হইবে, ওখানে কিন্তু বলা আছে, প্রিয়েম্বলের মধ্যে বলা আছে। তারপরে রাষ্ট্রের মূল লক্ষ্য কী হবে বলছে, রাষ্ট্রের মূল লক্ষ্যটা কি, এ তো গেল। এখন ওই যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, রাষ্ট্রের মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা। মোস্ট ইম্পর্টেন্ট বলতেছে গণতান্ত্রিক পদ্ধতিতে, এদিকে বলতেছে কি গণতান্ত্রিক পদ্ধতিতে। তাহলে রাষ্ট্রের মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা। কি বলছে সমাজতান্ত্রিক, তাহলে দুই এরকম হয়ে গেল, সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, সমাজের প্রতিষ্ঠা। তাহলে যেটা বলা হচ্ছে এখন আপনি এদিকে বলতেছেন গণতন্ত্র, আবার এদিকে বলতেছেন সমাজতন্ত্র, তো দুইটা ভিন্ন ধারার কনসেপ্ট। তাহলে ভাইবার মধ্যে অনেকে জিজ্ঞেস করে বা রিটেনের মধ্যে আসে যে আপনার গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে চলতে পারে কিনা, ঠিক আছে। তো এদিকে বলা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, ঠিক আছে, যেখানে কি হবে আপনার আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার কী হইবে নিশ্চিত হইবে। তাহলে এই যে গণতান্ত্রিক পদ্ধতি, তাহলে আপনাকে বলতে হবে গণতন্ত্র হচ্ছে আপনার কি
দেশের রাজনৈতিক পরিচয় অর্থাৎ রাজনৈতিক ক্ষেত্রে গণতন্ত্র, ঠিক আছে। আর সমাজতন্ত্র হচ্ছে আপনার কি অর্থনৈতিক ক্ষেত্রে আপনার অর্থনৈতিক, কারণ গণতন্ত্র আর সমাজতন্ত্র কিন্তু দুটো ভিন্ন বিষয়। গণতন্ত্র হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন, যেখানে আপনার কি থাকবে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা থাকবে গণতন্ত্রের মধ্যে, যেখানে আপনার গণতন্ত্র থাকবে সেখানে আপনার কি হবে পুঁজিবাদ থাকবে, ঠিক আছে। তো গণতন্ত্রের মাধ্যমে আপনার দেখা যাবে কি অর্থাৎ আপনার একটা পুঁজিবাদ সমাজ ব্যবস্থা হবে, অর্থাৎ রাষ্ট্রীয় মালিকানার পরিবর্তে আপনার কি হবে ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হবে, ঠিক আছে, ব্যক্তি মালিকানা, অর্থাৎ এই গণতান্ত্রিক ওয়ের মাধ্যমে আপনার কী হবে ব্যক্তি মালিকানা হবে। কিন্তু সমাজতান্ত্রিক যেটা, সমাজতান্ত্রিকের মধ্যে কিন্তু ব্যক্তি মালিকানার কোনো কি নাই, সুযোগ নাই, ওখানে হচ্ছে সবগুলা কি রাষ্ট্রীয় মালিকানা। তাহলে দুই রকম ভিন্ন কনসেপ্ট। আর সমাজতান্ত্রিক হবে কিসের জন্য, অর্থনীতিক ক্ষেত্রে। আপনারা যদি আর্টিকেল 9 এবং আর্টিকেল 11 দুইটা যদি একটু পড়েন তাহলে একটু আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আর্টিকেল 9টা একটু পড়েন। আর্টিকেল 9-এ বলছে কি, আর্টিকেল 9 না আর্টিকেল 10 এবং 11 অর্থাৎ সমাজতন্ত্র এবং গণতন্ত্র, ঠিক আছে। সমাজতন্ত্র এবং গণতন্ত্র এই দুটো একটু পড়েন। কোথায় গেল, হ্যাঁ, তাহলে আর্টিকেল 10 এবং 11, আর্টিকেল 10 এবং গণতন্ত্র এবং সমাজতন্ত্রের কথা বলা হচ্ছে কোথায় কোথায়। আমাদের আর্টিকেল 10-এর মধ্যে কি বলছে, আমাদের সমাজতন্ত্র ও শোষণ মুক্তির কথা বলছে। তারপর আর্টিকেল 11-এর মধ্যে আপনার কি বলছে, গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলছে। তো এখানে কি বলছে দেখেন, গণতন্ত্রের কথা যদি আসি, প্রথমে যদি বলছে গণতন্ত্র বলছে যে কি, এই যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ। তাহলে এই যে গণতন্ত্রের যে ডেফিনিশনটা এখানে কি বলছে, প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধি, দ্যাট মিনস হচ্ছে জনগণের ইচ্ছার প্রতিফলন কিন্তু এখানেই হবে। কারণ যারা প্রতিনিধিরা আছে, যারা জনগণের প্রত্যক্ষ ভোটে যারা নির্বাচিত হবে, তাদেরকে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের অংশগ্রহণ যদি নিশ্চিত করা যায় তাহলে জনগণেরও কার্যকর অংশগ্রহণ কি হবে, নিশ্চিত হবে। অর্থাৎ জনগণের কার্যকর অংশগ্রহণ, অর্থাৎ আপনার রাজনৈতিক ক্ষেত্রে কি গণতন্ত্র, ঠিক আছে। কিন্তু সমাজতন্ত্রের যেটা বিষয়, আর্টিকেল 10-এর মধ্যে যেটা বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে দেখেন অর্থনৈতিক ব্যবস্থা বলছে, তাহলে সমাজতন্ত্রের ডেফিনিশনে কি বলা হচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আপনাকে যদি এখন রিটার্নের মধ্যে আসে বা ভাইবাতে জিজ্ঞেস করা হয় গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে চলে কিনা, এটা কিন্তু কনসেপ্টটা দিয়েছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বলেছিলেন। কারণ বঙ্গবন্ধু বলছেন যে কি, ওনার ওই যে অসমাপ্ত আত্মজীবনী অনেকে পড়েছেন কিনা জানি না, ওখানে তিনি কিন্তু বলেছেন আমি আসলে গণতন্ত্রের বিরোধী নয়, আমি আবার সমাজতন্ত্র কি নয়, সমাজতন্ত্রের সাপোর্টার নয়, মানে সমাজতন্ত্রকে সমর্থন করিয়া আবার গণতন্ত্রকে কি করি না, বিরোধিতা করি না, ঠিক আছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা খুব সুন্দর উক্তি আছে এর মধ্যে, অসমাপ্ত আত্মজীবনের মতো, অর্থাৎ তিনি দুইটাকেই মূলত প্রতিষ্ঠা করতে চাইছিলেন, যে জন্য দুইটাকে রাখছেন, গণতান্ত্রিক এবং সমাজতন্ত্র দুইটাকে একসাথে রেখেছেন। কেন? কারণ আপনি যদি গণতন্ত্র রাখেন, যেখানে গণতন্ত্র থাকবে সেখানে কিন্তু পুঁজিবাদ সৃষ্টি হবে। তো পুঁজিবাদ সৃষ্টি হওয়ার ফলে দেখা যায় কি, এক শ্রেণী পেশার মানুষ সম্পদের পাহাড় গড়ে ফেলে, কারণ ব্যক্তি মালিকানা সৃষ্টি হয়। গণতন্ত্রের মাধ্যমে কি হয়, ব্যক্তি মালিকানা সৃষ্টি হয়। তো ব্যক্তি মালিকানা হওয়ার কারণে দেখা যায় কি, এক শ্রেণী পেশার মানুষ সম্পত্তি গড়তে 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 টাকার পাহাড় করে ফেলে, আর আরেক শ্রেণীর মানুষ গরিব হইতে হইতে গরিবের মধ্যেই থেকে যায়, ধনী হইতে পারে না। মানে এক শ্রেণী পেশার মানুষের জন্য খালি সম্পদের পরিমাণ, সম্পদের পাহাড় হয়ে যায়, আরেক শ্রেণী পেশার মানুষের জন্য কি পাওয়া যায় না, সম্পদ পাওয়া যায় না। তো যার কারণে কি বলছেন, বঙ্গবন্ধু বলতেছেন যে কি, গণতন্ত্র আর সমাজতন্ত্র একসাথে রাখতে হবে, ঠিক আছে। কারণ সমাজতন্ত্রের মাধ্যমে দেখা যাবে অর্থনৈতিক ক্ষেত্রে, দেশের অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি কি রাখেন, সমাজতন্ত্র রাখেন, তাহলে এখানে ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাও কি হবে, নিশ্চিত হবে। আমাদের আর্টিকেল 13-এর মধ্যে কিন্তু মালিকানার নীতি আছে, কিন্তু আপনারা যদি দেখেন ওখানে কিন্তু 3 ধরনের মালিকানার কথা বলা আছে আমাদের আর্টিকেল 13-এর মধ্যে। কি কি বলা আছে, ব্যক্তিগত মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, 3টা মালিকানার কথা আছে। দ্যাট মিনস আমাদের দেশের মধ্যে কি আছে, গণতন্ত্র সমাজতন্ত্র কিন্তু একসাথেই চলতেছে, ঠিক আছে। রাজনৈতিক ক্ষেত্রে মেন্স হচ্ছে ওই যে বললাম, জনগণের প্রত্যক্ষ ভোটের নির্বাচনে যারা কি হয়, জনপ্রতিনিধিরা আছে, তাদের অংশগ্রহণ, তারা যদি কি করে, রিপ্রেজেন্ট করে সব জায়গায়, যদি তারা সকল পর্যায়ে যদি কাজ করে, দ্যাট মিনস জনগণের একটা কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। তার মানে এটার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের ইচ্ছার প্রতিফলন। আমরা যাদেরকে ভোট দিছি তারাই কাজ করবে, দ্যাট মিনস আমরাই কাজ করতেছি। কিন্তু সমাজতন্ত্রটা চলবে কোথায়, অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ব্যবস্থায়। কারণ অর্থনীতির যদি সমাজতন্ত্র যদি থাকে দেশে, তাহলে সম্পদের একটা মোটামুটি সুষম বন্টন করা যাবে। কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কি হবে না, সমাজ মানে কি বলে, সম্পদের সুষম বন্টন হয় না, ধনীরটা ধনী হইতে থাকে, গরিবেরগুলো গরিব হইতেই থাকে। সেজন্য বঙ্গবন্ধু চাইছিলেন কি, একসাথে দুইটাই কি চালানো হবে। আপনারা অসমাপ্ত আত্মজীবনের ওই লাইনটা একটু পড়ে নিন, ঠিক আছে। খুবই এটা যদি আপনি রেফারেন্স হিসেবে দিতে পারেন আরও মজা, আরও ভালো হয়, নম্বরটা আরও গুড়গুড় করে আসবে। রিটেন ফর্মেটে যদি ওই অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর কথাটা লিখতে পারলে রিটেন ফর্মেটে আরও গুড়গুড় করে নাম্বার আসবে। তো যাই হোক, শীটে 12 লেখা তো ভাই, ইমন এটা কোথায়, আচ্ছা 12ই জুলাই 2018 নাকি 8, আচ্ছা শীটে কোনটা, আচ্ছা 12ই জুলাই না, সরি 8ই জুলাই লিখছিলাম যে শীটে, 7ম সংশোধনী, 17তম সংশোধনীটা। আচ্ছা যাই হোক, এটা পরে আসতেছি। 17তম সংশোধনীটা 8ই জুলাই, 12 জুলাইকে লিখছি।
আচ্ছা যাই হোক, যেটা বিষয় তারিখগুলো এত মোটামুটি একটু দেখে যাবেন আর কি। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে বললাম যে গণতন্ত্র এবং সমাজতন্ত্র একসাথে, এটা কিন্তু রিটেনে পড়া ফেললাম যে আপনাদেরকে, যদিও রিটেনে পড়াতে সময়গুলো সব নষ্ট হয়ে যায়, প্রিলির জন্য আর হয় না। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে আপনার কি থাকবে, আইনের শাসন। কি বলছে এগুলো একটু সিরিয়ালি মনে রাখতে হবে, এগুলো যদি এমসিকিউতে একটু সিরিয়ালি মনে রাখবেন, ঠিক আছে? আইনের শাসন, মৌলিক মানবাধিকার, ঠিক আছে, রাজনৈতিক অধিকার ও সামাজিক সাম্য, রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য। তাহলে কি কি বলা হচ্ছে? আইনের শাসন, কি কি? আইনের শাসন, মৌলিক মানবাধিকার, আইনের শাসন, মৌলিক মানবাধিকার নিশ্চিত। তারপরে কি বলছে? রাজনৈতিক, অর্থনৈতিক। এই যে সিরিয়াল, এই টার্মগুলো একটু সিরিয়ালি মনে রাখবেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক